Chapter 54 The First Divination Requester ক্লাইনের অদ্ভুত অভিব্যক্তি দেখে অ্যাঞ্জেলিকা সঙ্গে সঙ্গে নিজের বিশ্বাসে দ্বিধা অনুভব করল। তাই নাকি? মিস্টার গ্লাসিস বলেছিলেন যে তুমি শুধু দেখেই তার ফুসফুসের অসুখ বলে দিতে পেরেছ। তার গলার স্বর ধীরে ধীরে মিলিয়ে গেল এবং শেষ পর্যন্ত সে চুপ করে গেল। দেখে ভ্রুর মাঝের কালো রং ক্লাইন মুহূর্তেই বুঝতে পারল এবং হালকা হেসে মাথা নাড়াল। আমার মনে হয় মিস্টার গ্লাসিস ভুল বুঝেছেন। সে এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু গতকাল সারা বিকেল কেউ তার কাছে ডিভিনেশন চাইতে আসেনি। এই কথা মনে পড়তেই তার মাথায় চিন্তা ঘুরপাক খেতে লাগল। এটা সিয়ের হিসেবে তার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তাই সে বলল, আসলে এটা একটা ডিভিনেশন পদ্ধতি। ডিভিনেশন? কিন্তু মিস্টার গ্লাসিস শুধু বলেছিলেন তুমি তার মুখ দেখেছ। এটাও কি ডিভিনেশন হয়? অ্যাঞ্জেলিকা অবাক হয়ে সন্দেহের সাথে জিজ্ঞেস করল। ক্লাইন শান্তভাবে হাসল। ডিভিনেশন ক্লাবের সদস্য হিসেবে তুমি নিশ্চয়ই হাতের রেখা পড়া সম্পর্কে জান, তাই না? হাতের রেখা পড়া শুধু ফুডাহলিক এম্পায়ারের কোনো বিশেষত্ব ছিল না। পৃথিবীতেও ভারত এবং পুরনো ইউরোপে একই ধরনের নীতিমালা তৈরি হয়েছিল। আর যে দুনিয়ায় বিয়ন্ডের শক্তি বিদ্যমান, সেখানে তো আরও বেশিই থাকার কথা। জানি, কিন্তু মনে হলো তুমি তার হাত দেখনি। তুমি কি লুকিয়ে লুকিয়ে দেখছিলে? অ্যাঞ্জেলিকা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। আমি মুখ পড়ছিলাম। ক্লাইন একটা মিথ্যে বানিয়ে বলল। এর মূল নীতি হাতের রেখা পড়ার থেকে খুব বেশি আলাদা না। সত্যি? অ্যাঞ্জেলিকার চোখ অবিশ্বাসে ভরে উঠল। সিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে ক্লাইন মৃদু হেসে ভাবুক ভাব করে দুইবার নিজের ভ্রুর মাঝে আঙুল ঠেকাল। সে দৃষ্টি স্থির করতেই অ্যাঞ্জেলিকার আভা চোখের সামনে ফুটে উঠল। তার মাথা বেগুনি, হাত পা লাল, গলা নীল। স্বাস্থ্যে তেমন কোনো সমস্যা নেই, শুধু কিছু রং একটু ম্লান। এটা সাধারণ ক্লান্তির লক্ষণ মাত্র। তারপর ক্লাইন তার আবেগের দিকে তাকাল। কমলার মধ্যে কিছুটা লাল আর নীল মিশে আছে, মানে উষ্ণতার সাথে কিছুটা উত্তেজনা আর চিন্তা। ভালোই হল, তার মধ্যে কিছু অস্বাভাবিক নেই জানতে পেরে ক্লাইন স্পিরিট ভিশন বন্ধ করার পরিকল্পনা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ তার আবেগের রঙের গভীরে লুকিয়ে থাকা ঘন অন্ধকার দেখতে পেল। এছাড়াও তার মধ্যে সাদা রং একটু কম, নিজেকে উন্নত করার আগ্রহ। ক্লাইন ভাবতে ভাবতে মাথা নাড়াল। মিস্টার মোরেত্তি, তুমি কি আমার মুখ পড়ছিলে? সামনে দাঁড়ানো কালো পোশাকের তরুণ ভদ্রলোককে হঠাৎ চুপ করে গিয়ে গভীরভাবে তাকে দেখতে দেখে অ্যাঞ্জেলিকা বুঝতে পারল কিছু একটা হচ্ছে। সে অর্ধেক কৌতূহল আর অর্ধেক উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করল। ক্লাইন সঙ্গে সঙ্গে জবাব দিল না। পরীক্ষার দৃষ্টি রেখে সে হালকা করে ভ্রুর মাঝে আঙুল ঠেকাল। অ্যাঞ্জেলিকা যখন একটু অস্বস্তি অনুভব করছিল, তখন সে উষ্ণ গলায় বলল, ম্যাডাম অ্যাঞ্জেলিকা, কিছু দুঃখ আর কষ্ট আছে যা তোমার বুকে চাপা দিয়ে রাখা উচিত না। অ্যাঞ্জেলিকার চোখ বড় হয়ে গেল, মুখ হাঁ হয়ে গেল, কিন্তু সে একটা কথাও বলল না। সে ক্লাইনের দিকে তাকিয়ে রইল, মাথায় অর্ধেক উপরে ওঠানো টুপি, পণ্ডিতের মতো ভাব। তার কানে ভেসে এল গভীর, সান্ত্বনাদায়ক, উষ্ণ একটা কণ্ঠস্বর। তোমার উচিত হয় পাহাড়ে চড়তে যাওয়া, টেনিস খেলা অথবা কোনো করুণ নাটকে অভিনয় করা, শরীরকে ক্লান্ত করে ফেলা। চোখের জল আটকে রেখো না, মন খুলে কাঁদো, চিৎকার করো, সব আবেগ বের করে দাও। এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। কথাগুলো কানে পৌঁছাতেই অ্যাঞ্জেলিকা মনে হল সে পাথর হয়ে গেছে। সে নড়তেই পারছিল না। অনেক কষ্টে চোখ পিটপিট করে সে মাথা নামিয়ে বিব্রতভাবে ধীরে বলল, তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। মনে হচ্ছে আজ অনেক সদস্য এসেছে। ক্লাইন আর সেদিকে গেল না। যেন আগে কোনো ডিভিনেশন করেনি এমন ভাব করে সে পাশ ফিরে করিডোরের শেষে মিটিং রুমের দিকে তাকাল। রোববারের বিকেল, অন্তত 50 জন সদস্য। অ্যাঞ্জেলিকার গলা একটু ভারী শোনাল। সে শুধু মূল কথাটুকুই বলল, একটু থামল। তারপর ধীরে ধীরে তার কণ্ঠস্বর স্বাভাবিক হয়ে এল। চা নেবে না কফি? সিবে ব্ল্যাক টি? ক্লাইন সামান্য মাথা নাড়াল। বিনয়ের সাথে টুপি খুলে সে ধীরে মিটিং রুমের দিকে হাঁটতে লাগল। সে দরজার পিছনে মিলিয়ে যাওয়ার পরই অ্যাঞ্জেলিকা ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ডিভিনেশন ক্লাবের মিটিং রুমটা অনেক বড়, ক্লাইনের হাইস্কুলের ক্লাসরুমের প্রায় দ্বিগুণ আকারের। আগে 5-6 জন সদস্য আসত, তখন রুমটাকে একেবারে ফাঁকা মনে হতো। কিন্তু এখন ডজন ডজন জ্যোতিষী বিভিন্ন জায়গায় বসে আছে। বেশিরভাগ আসন ভরে গেছে। কয়েকটা উঁচু জানালা দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। সদস্যরা হয় নিজেদের মধ্যে চুপচুপ কথা বলছে অথবা হ্যানাস ভিনসেন্টকে প্রশ্ন করছে। কেউ কেউ ডিভিনেশন অনুশীলন করছে, কেউ বা একা বসে কফি খাচ্ছে বা পত্রিকা পড়ছে। এই দৃশ্য দেখে ক্লাইনের মনে হল সে যেন পৃথিবীতে তার স্কুল জীবনে ফিরে গেছে। পার্থক্য হল তখন অনেক বেশি হট্টগোল আর চেঁচামেচি থাকত, এই মিটিং রুমের শান্তি থাকত না। সে চারদিক দেখল, কিন্তু গ্লাসেস বা অ্যাডওয়ার্ড স্টিভের মতো পরিচিত কারো মুখ চোখে পড়ল না। তাই সে এলোমেলোভাবে একটা ডিভিনেশনের বই তুলে নিয়ে একটা কোণ খুঁজে বসে পাতা উল্টাতে লাগল। একটু পরেই অ্যাঞ্জেলিকা 1 কাপ চা নিয়ে এসে ক্লাইনের টেবিলে রেখে দিল।
চুপচুপ বেরিয়ে যাওয়ার সময় সে হঠাৎ দেখল মিস্টার মোরেত্তি বাম হাতের আস্তিন থেকে একটা সুন্দর রূপার চেইন বের করলেন। চেইনের শেষে একটা বিশুদ্ধ টোপাজ ঝুলছে। উনি কি করছেন? অ্যাঞ্জেলিকা অজান্তেই পা ধীর করে ক্লাইনের দিকে মনোযোগ দিল। ক্লাইন বাম হাতে রূপার চেইন ধরে টোপাজটা সিবে ব্ল্যাকটির উপরে ঝুলিয়ে রাখল, তরলের পৃষ্ঠ থেকে সামান্য উপরে। শান্ত মুখে সে চোখ আধা বুজল। তার চারপাশের পরিবেশ হঠাৎ যেন নিস্তব্ধ হয়ে গেল। টোপাজটা আস্তে আস্তে নড়তে শুরু করল, সেই বিশেষ রূপার চেইন সহ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে লাগল। এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলিকার কাছে মিস্টার মোরেত্তিকে অত্যন্ত রহস্যময় মনে হল। তোমাদের ব্ল্যাক টিটা দারুণ। ক্লাইন চোখ খুলে হেসে আসতে বলল। এই কাজ সে ইচ্ছাকৃতভাবে অ্যাঞ্জেলিকাকে দেখানোর জন্য করেছিল। যদি সে চায় মানুষ তার ডিভিনেশন সেবা নিক, তাহলে অ্যাঞ্জেলিকার সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিয়ার হিসেবে অভিনয় করতে চাওয়ায় ক্লাইন আর কোনো দ্বিধা করল না। সে পুরোপুরি সেই পরিচয়ে ডুবে গেল। হ্যাঁ, মিস্টার ভ্যানাস চায়ের মান নিয়ে অনেক খুঁতখুঁতে। অ্যাঞ্জেলিকা হতবাক হয়ে বলল। ক্লাইন চেইনটা গুটিয়ে স্পিরিট পেন্ডুলাম তুলে রাখল। তারপর ফুলের নকশা আঁকা সাদা পোর্সেলিনের কাপটা তুলে ধরে হেসে বিনয়ের সাথে কাপ দিয়ে তার দিকে ইঙ্গিত করল। অ্যাঞ্জেলিকা রিসেপশন হলে ফিরে এল, কিন্তু আর পত্রিকা পড়ার মন নেই। সে বসে দূরে তাকিয়ে রইল। কি ভাবছিল কে জানে। এভাবে চলতে থাকল যতক্ষণ না দরজায় কড়া নাড়ার শব্দ হল। সে চমকে উঠে তাড়াতাড়ি দরজার দিকে তাকাল। দেখল হালকা নীল পোশাক পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি পাউডার নীল রিবন লাগানো ঘোমটা হ্যাট খুলল। তার চেহারায় শান্ত আর বিষণ্ণ ভাব। শুভ বিকেল। তুমি কি ডিভিনেশন ক্লাবে যোগ দিতে চাও নাকি ডিভিনেশন চাও? অ্যাঞ্জেলিকা যন্ত্রের মতো জিজ্ঞেস করল। আমি একটা ডিভিনেশন চাই। মহিলার সুন্দর চোখ জোড়ায় দুঃখ লুকিয়ে কথা বলতে বলতে সে নিচের ঠোঁট কামড়াল। অ্যাঞ্জেলিকা তাকে সোফায় নিয়ে গিয়ে বিস্তারিত বলল ডিভিনেশন ক্লাব কিভাবে কাজ করে। তারপর একটা অ্যালবাম তুলে তার দিকে এগিয়ে দিল। যে কোনো একজনকে বেছে নাও। বিষণ্ণ মনে মহিলাটি মনোযোগ দিয়ে অ্যালবাম উল্টাল। সেদিন এত বেশি সদস্য ছিল যে এত বিকল্প দেখে সে বেশ বিরক্ত হয়ে গেল। তুমি কি সুপারিশ করতে পারবে? এই কয়েক পাতা থেকে। সে অ্যালবামের মাঝের অংশ দেখাল 2 সোলির বেশি দামের এবং 4 পেনির কমের জ্যোতিষীদের বাদ দিয়ে। অ্যাঞ্জেলিকা অ্যালবামটা নিয়ে কয়েক মিনিট দেখল। কথা গুছিয়ে নিয়ে বলল, আমি এই ভদ্রলোককে সুপারিশ করছি। অস্থির মহিলাটি এক নজর দেখল। নাম ক্লাইন মোরেত্তি। মিস্টার মোরেত্তি সদ্য ক্লাবে যোগ দিয়েছেন। তার ডিভিনেশন কি বিশ্বাসযোগ্য? সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। অ্যাঞ্জেলিকা দৃঢ়ভাবে মাথা নাড়াল। ক্লাবের আরেকজন সদস্য এবং আমি নিশ্চিত যে মিস্টার মোরেত্তি একজন অসাধারণ জ্যোতিষী। সদ্য যোগ না দিলে তিনি এত কম ফি নিতেন না। বুঝলাম। বিষণ্ণ মেয়েটি মাথা নাড়াল। তাহলে মিস্টার মোরেত্তির কাছে ডিভিনেশন করাব। ঠিক আছে, একটু অপেক্ষা করো। অ্যাঞ্জেলিকা অ্যালবামটা নিয়ে মিটিং রুমের দিকে হাঁটল। সে ক্লাইনের পাশে এসে চাপা গলায় বলল, মিস্টার মোরেত্তি, একজন তোমার কাছে ডিভিনেশন করাতে চাইছে। কোন রুম ব্যবহার করবে? কাজ হয়েছে। আমার প্রথম কাজ এসে গেছে। ক্লাইন চায়ের কাপ নামিয়ে শান্তভাবে মাথা নেড়ে বলল, টোপাজ রুম। ঠিক আছে। অ্যাঞ্জেলিকা তার আগে আগে ধীরে হেঁটে টোপাজ রুমে নিয়ে গেল এবং কাঠের দরজা খুলে দিল। ক্লাইন বিভিন্ন ডিভিনেশন সরঞ্জামে ভরা টেবিলের পিছনে বসল। 1 মিনিটও অপেক্ষা করতে হল না। হালকা নীল পোশাক পরা একজন মহিলা ঢুকল। তার মাথা নত, চেহারায় বিষণ্ণতা। সে দরজা বন্ধ করছে এই সুযোগে ক্লাইন 2 বার ভ্রুর মাঝে আঙুল ঠেকাল। তার পেটের হলুদ রংটা একটু ম্লান মনে হচ্ছে। আবেগের কালো রংটা অনেক ঘন, মূলত উদ্বেগ আর দুশ্চিন্তা। ক্লাইন তাকে ভালো করে দেখল। তারপর পিছনে হেলান দিয়ে হাত তুলে স্পিরিচুয়াল ভিশন বন্ধ করে দিল। শুভ বিকেল, মিস্টার মোরেত্তি। হালকা নীল পোশাকের মহিলাটি বসল। শুভ বিকেল। তোমাকে কি নামে ডাকব? ক্লাইন বিনয়ের সাথে জিজ্ঞেস করল। উত্তর পাওয়ার খুব একটা আশা না করে। একজন কিবোর্ড ওয়ারিয়ার হিসেবে সে জানত অনেকেই ডিভিনেশনে আসল নাম দিতে চায় না। আনা বলতে পারো। মেয়েটি ঘোমটা ক্যাপটা পাশে রাখল। সে মিশ্র প্রত্যাশা আর সন্দেহের দৃষ্টিতে ক্লাইনের দিকে তাকিয়ে বলল, আমি আমার বাগদত্তার অবস্থা সম্পর্কে জানতে চাই। সে মার্চ মাসে একটা ব্যবসায়িক কাজে সাদার্ন কন্টিনেন্টে গিয়েছিল। গত মাসের 3 তারিখে সে আমাকে আর তার পরিবারকে টেলিগ্রাম করেছিল যে সে জাহাজে উঠে ফিরছে, কিন্তু 20 দিনেও সে ফেরেনি। প্রথমে ভেবেছিলাম বার্সার্ক সির আবহাওয়ার কারণে দেরি হচ্ছে, কিন্তু আজকের হিসেবে 1 মাসেরও বেশি হয়ে গেছে। সে যে জাহাজে উঠেছিল আলফালফা, সেটা এখনও এনম্যাট হারবারে পৌঁছায়নি। নর্দার্ন আর সাদার্ন কন্টিনেন্টের মধ্যে সমুদ্রকে বার্সার্ক সি বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ আর অসংখ্য বিপজ্জনক স্রোতের জন্য এটা কুখ্যাত। সম্রাট রোজেল গুস্তাভো যদি কিছু নিরাপদ সমুদ্রপথ আবিষ্কার করে না যেতেন, তাহলে নর্দার্ন কন্টিনেন্ট এর দেশগুলো এখনও উপনিবেশের যুগেই পৌঁছাতে পারত না। পানির নিচে কেবল বিছিয়ে সমুদ্রপারের টেলিগ্রাফ তো দূরের কথা। ক্লাইন সিয়ের হিসেবে তার ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্টের দিকে তাকাল। তারপর সাবধানে জিজ্ঞেস করল, তুমি কোন ডিভিনেশন পদ্ধতি ব্যবহার করতে চাও?